আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। আজকের লাইভে যুদ্ধের সবশেষ সংবাদ দেব সব সময়ের মতো। তবে এমন একটি সংবাদ দেব যেটি বাংলা ভাষায় এখন পর্যন্ত কেউ ব্যাখ্যা করেনি, অ্যানালাইসিস করেনি। তুর্কিপিডিয়া প্রথম আপনাদের কাছে উপস্থাপন করবে। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ানের সাথে বিশ্বের অন্যতম ধনকুবের, বিশ্বের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল সিস্টেমের মালিক ব্ল্যাক রক নামক একটি 14 ট্রিলিয়ন ডলার ফান্ডের মালিক অথবা ব্যবস্থাপক লরেন্স লরেন্সের সাথে আহ, এরদোয়ানের একটি গোপন বৈঠকের কথা। সাম্প্রতিক তুরস্কের ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্সিয়াল প্যালেস দুলমা বাচে প্যালেসে লরেন্স ফিনকের সাথে একটি গোপন বৈঠক হয়। লরেন্স ডগলাস ফিঙ্ক তিনি একসাথে দুটি প্রতিষ্ঠান দেখেন। একটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তিনি প্রধান এবং ব্ল্যাক রক নামক একটি প্রতিষ্ঠানের তিনি সিইও। এই ব্যক্তির সাথে একটি গোপন বৈঠক হয় এরদোয়ানের। সেই বৈঠকে অল্প কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। কি আলোচনা হয়েছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। আপনারা দেখছেন ছবিটিতে প্রেসিডেন্ট এরদোয়ান বসে আছেন প্রেসিডেন্সিয়াল চেয়ারে। তার ডান পাশে আছেন তুরস্কের অর্থমন্ত্রী, তার পাশে আছে তুরস্কের জ্বালানি মন্ত্রী, আরেকজন ব্যক্তি আছে, ওনাকে আমি চিনি না। এই মিটিংটি ছিল সম্পূর্ণরূপে একটা ক্লোজ ডোর মিটিং, অর্থাৎ সাংবাদিকদের জন্য সেখানে প্রবেশ নিষিদ্ধ ছিল। তবে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি নিয়ে প্রচন্ড রকম টেনশনে আছেন নেতানিয়াহু। নেতানিয়াহু একটি নতুন পরিকল্পনা এনেছে। সেই পরিকল্পনাকে কাউন্টার দিতে পৃথিবীর সবচেয়ে বড় ইহুদি ধনকুবেরকে কাজে লাগাচ্ছে এরদোয়ান। ঠিক সুলতান আব্দুল হামিদের মতো। আব্দুল হামিদ যেভাবে ইউরোপের এক শক্তিকে আরেক শক্তির বিরুদ্ধে লাগিয়ে রাখতেন, ব্যস্ত রাখতেন, ঠিক তেমনি ভাবে এরদোয়ান এক জায়নিস্টকে ঠেকাতে আরেক জায়নিস্টকে ব্যবহার করছেন। কিভাবে ব্যবহার করছেন সেই তথ্য দিব আজকের লাইভে। তার আগে একটা নিখুঁত সংবাদ আপনাদেরকে জানিয়ে রাখি। ইরান আমেরিকার যুদ্ধ চলছে অনেকদিন ধরেই। সেই যুদ্ধে উভয় পক্ষের অনেক হামলা, পাল্টা হামলার সংবাদ আমরা আপনাদেরকে প্রতিনিয়তই দিচ্ছি। হামলা চলছে তেহরানে, হামলা চলছে বেইরুতে, হামলা চলছে লেবাননে, এবং সেই হামলায় অনেক ক্ষয়ক্ষতির সংবাদ আছে। কিন্তু এর মধ্য দিয়ে হঠাৎ করে বিশ্বের সংবাদ মাধ্যম থেকে হারিয়ে গিয়েছিল জাতিসংঘ নামক প্রতিষ্ঠানটি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রুজ মিসাইল যখন আঘাত হেনেছিল ইরানের একটি ছোট্ট বালিকাদের স্কুলে, যখন 157 জন বালিকা নিহত হয়, তখন জাতিসংঘকে কোথাও দেখতে পাওয়া যায়নি। জাতিসংঘের মহাসচিবকে খুঁজে পাওয়া যায়নি নিন্দা জানানোর জন্য। যখন বেইরুতের অ্যাপার্টমেন্টগুলোতে হাজারের বেশি মানুষ নিহত হয়েছে নির্বিচার বিমান হামলায়, সেখানে জাতিসংঘকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। যখন 1 মিলিয়নের বেশি মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে লেবানন থেকে, তখনও জাতিসংঘকে দেখতে পাওয়া যায়নি। যখন জাতিসংঘের বাহিনীকে পাশ কাটিয়ে লেবাননের সীমান্তকে ক্রস করে ইসরায়েলি সেনারা লেবাননের ভেতরে প্রবেশ করেছে, তখনও জাতিসংঘকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আজকে হঠাৎ করে জাতিসংঘের মহাসচিব উদয় হয়েছে। তিনি নিন্দা জানিয়েছেন, তীব্র সেই নিন্দা, অনেক তীব্র, গভীর তীব্র। সেই তীব্র নিন্দা হলো জাতিসংঘের 3 জন শান্তিরক্ষী নিহত হয়েছে, সে কারণে তিনি নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষী নিহত হওয়ার পরে টনক নড়েছে জাতিসংঘের। কিন্তু কারা জাতিসংঘের সৈন্যদেরকে হত্যা করেছে সেই বিষয়ে তিনি মুখ খোলেননি। কারা হত্যা করেছে সেটা বলেননি। তিনি পেসিভ সেন্টেন্স ব্যবহার করেছেন। হত্যা করায় নিন্দা করা হয়েছে, তো হত্যাটা কে করেছে? কারা জাতিসংঘের সৈন্যদের উপর বিনা উস্কানিতে হামলা চালিয়েছে? মহাসচিব না বললেও সারা বিশ্বের মানুষের জানার বাকি নেই। যারা বুঝতে পারছেন কারা জাতিসংঘের সদস্যদেরকে হত্যা করেছে কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, একজন প্রশ্ন করেছেন যে চেচেন সৈন্যরা ইরানের পক্ষে যাবে, এটা 100% একটা গুজব সংবাদ। এই সংবাদটা আমরাও দেখেছি এবং এটা ফ্যাক্ট চেক করেছি। এই ধরনের কোনো সংবাদ নেই। দেবিদ্বারের সন্তান হাসনাত আবদুল্লাহ সংসদে কথা বলেছেন, কথাটা কিছুটা শুনেছি।
প্রিয় দর্শক, আজকের আগের লাইভে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে হরমুজ প্রণালী আপাতত বন্ধ আছে, বন্ধ থাকবে। হরমুজ প্রণালীকে ইরানের অনুমতি ছাড়া কেউ ওপেন করতে পারবে এইরকম শক্তি এই মুহূর্তে পৃথিবীতে কেউ নেই। আমেরিকা যেখানে পারেনি সেখানে অন্য কেউ হরমুজ প্রণালী খুলতে পারবে না। আজকে আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ফ্রান্স, ইতালি, স্পেন এবং সুইজারল্যান্ড। 4টি দেশ বলে দিয়েছে আমরা তোমাদের যুদ্ধে নেই। শুধু তাই না, তোমাদের কোনো যুদ্ধজাহাজ কিংবা আকাশ যান, মানে ফাইটার জেট আমাদের আকাশ এয়ার স্পেস ব্যবহার করতে পারবে না, আমাদের কোনো বন্দর ব্যবহার করতে পারবে না। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা কোনো ধরনের সহযোগিতা করব না। এ অবস্থায় হরমুজ প্রণালী দীর্ঘমেয়াদে বন্ধ থাকতে পারে যদি ইরানের সাথে কোনো আপোষ রফা না হয়, এবং আপোষ রফা হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। মার্কিন প্রেসিডেন্ট যতই বলুক ইরানের সাথে আলোচনা হচ্ছে, মীমাংসা হবে, এগুলো সব ধাপ্পাবাজি, তেলের দামকে স্বাভাবিক করার একটা চেষ্টা। ইরান বলছে কোনো ধরনের আলোচনা হয়নি। ইরানের বিরুদ্ধে প্রচন্ড হামলা চলছে। গতকাল রাতে ইরানের রাজধানী তেহরান সহ ইরানের 200টি স্থাপনায় হামলা চালিয়েছে। পাল্টা হামলা চালাচ্ছে ইরান। আজকে তেল আবিবের মাঝখানে হামলা চালিয়েছে ইরান। এগুলো চলছে। সুতরাং হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে তাহলে কি হবে? এই জায়গায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটা নতুন প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবে বলেছে আরবের তেলগুলোকে ইসরায়েলের হাইফা বন্দর দিয়ে ভূমধ্যসাগরে নেয়ার জন্য, একটা নতুন পাইপলাইন তৈরি করার জন্য। এই জায়গায় আরবের তেলগুলো হরমুজ প্রণালীকে বাইপাস করে বের হওয়ার 2টা রুট রয়েছে, একটা সিরিয়ার মাধ্যমে আর একটা ইসরায়েলের মাধ্যমে। যদি ভূমধ্যসাগরে যেতে চায়, যদি সুয়েজ খালকেও পাশ কাটাতে চায়, এখন আরবের উচিত সিরিয়াকে ব্যবহার করা নাকি ইসরায়েলকে ব্যবহার করা? আপনারা কমেন্টে জানাতে পারেন। ঠিক এই জায়গায় প্রেসিডেন্ট এরদোয়ান একটা বড় তুরুপের তাস মেরেছেন। প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন বিশ্বের সবচেয়ে বড় আহ, ফান্ডের মালিক, বিনিয়োগকারী সংস্থার মালিক ব্ল্যাক রকের সিইও লরেন্সকে। এবং এই মুহূর্তে সারা বিশ্বে 2টা বড় জায়নিস্ট ফ্যামিলি রয়েছে। একটার নাম আপনারা জানেন যে রথ চাইল্ড ফ্যামিলি, যারা মূলত ব্যাংকিং, ব্যবসা বাণিজ্য এগুলো কন্ট্রোল করে। বিশেষ করে আহ, অনেকগুলো দেশের সেন্ট্রাল ব্যাংক, গুরুত্বপূর্ণ ব্যাংকগুলোকে তারা কন্ট্রোল করে, রথ চাইল্ড ফ্যামিলি। আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যামিলি হলো রক ফেলার ফ্যামিলি। এই রক ফেলার ফ্যামিলির ব্যবসা হলো তেলের ব্যবসা। এক্সন মোবিল সহ আমেরিকার শেভরন কোম্পানি, এগুলো তাদের। এখন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াতে তাদের তেলের ব্যবসায় টান পড়েছে। আবার এই রকফেলার কোম্পানির সাথে এখানে যেই ব্যক্তিটিকে দেখছেন তার খুব ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, ব্যবসায়িক যোগাযোগ। তো ফিঙ্কের সাথে এই মুহূর্তে প্রেসিডেন্ট এরদোয়ান একটা আলোচনার মাধ্যমে একটা ডিল করতে চাইছেন। সেই ডিলটা হলো, ফিঙ্কে একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে তোমরা আরব থেকে সিরিয়া হয়ে একটা পাইপলাইন তৈরি করতে ইনভেস্ট করো। তোমরা যদি এই পাইপলাইন তৈরিতে ইনভেস্ট করো তাহলে কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, ইরাক এই অঞ্চলের তেলগুলো সিরিয়ার ভেতর দিয়ে সহজে ভূমধ্যসাগরে যাবে। তাহলে এক্সন মোবিল কিংবা শেভরন কোম্পানি তাদের তেল সরবরাহ নিরাপদে পাবে, আমেরিকা, ইউরোপ তেল পাবে। বিনিময়ে এরদোয়ান এখানে 3টা গেম খেলছেন। 1 নাম্বার, ইসরায়েলের প্রতি আরব রাষ্ট্রগুলোর নির্ভরশীলতার এই খেলাটিকে কেটে দিতে চাইছেন এরদোয়ান, যাতে যদি ইসরায়েলের প্রস্তাব অনুযায়ী আরব দেশগুলো পাইপলাইনের মাথা হাইফা বন্দরে নেয় তাহলে সবগুলো আরব দেশ ইসরায়েলের প্রতি মানে আবদ্ধ হয়ে যাবে। ইসরায়েলের মধ্যে তালাচাবি চলে আসবে তেলের পাইপলাইনের। এই জায়গাটা থেকে সরিয়ে সিরিয়াতে আনতে চাইছেন। তাহলে নেতানিয়াহুর পরিকল্পনা বাতিল হবে। 2 নাম্বার, এর মাধ্যমে বিপুল পরিমাণ বিনিয়োগ আসবে সিরিয়াতে। সিরিয়ার অর্থনৈতিক উন্নয়নে এটা কাজে দিবে। এই তেলগুলো থেকে সিরিয়া যে ট্যাক্স পাবে সেটাতে সিরিয়ার ভেতরে কাঁচা টাকা ঢুকবে। 3 নাম্বার, এখান থেকে এত বড় প্রকল্প থাকলে এখানে ইসরায়েল চাইলেও আগের মতো হামলা করতে পারবে না। তেলের পাইপলাইনগুলোকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হবে। এর মাধ্যমে এরদোয়ান বহুমুখী একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। শেষ পর্যন্ত এই পরিকল্পনাটি বাস্তবায়ন হবে কিনা জানি না, তবে
সিরিয়ায় নিযুক্ত এবং তুরস্কে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত এই প্রকল্পটির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে রাষ্ট্রদূত টম বারাক বলেছেন যে 4 সাগর 4 সি প্রজেক্টটিকে নতুন করে রিভাইভ করতে হবে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আজকে আরেকটি গোপন প্রকল্পের কথা বলবো। 2012 সালে প্রেসিডেন্ট এরদোয়ান এবং তৎকালীন প্রধানমন্ত্রী এরদোয়ান, তৎকালীন প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল, তারা একটা বিশাল প্রকল্প হাতে নিয়েছিল। 4টি দেশ এবং 4টি সাগরকে নিয়ে এই প্রকল্প। 4টি দেশের মধ্যে ছিল তুরস্ক, ইরান, ইরাক, সিরিয়া। বাশার আল আসাদ, তৎকালীন ইরানের প্রেসিডেন্ট, ইরাকের প্রেসিডেন্ট, সবার সাথে আলোচনা হয়েছিল যে এই 4 দেশের মাধ্যমে তেলের এবং গ্যাসের একটা বড় পাইপলাইন তৈরি হবে। স্থলপথে তেল গ্যাস রপ্তানি হবে ইউরোপে, এমনকি সিরিয়ার বন্দরের মাধ্যমে তেল গ্যাস যাবে ইউরোপে। যদি সেই সিস্টেমটা সফল হতো তাহলে তুরস্ক এই অঞ্চলে একটা শক্তিশালী অর্থনৈতিক শক্তি হতো এবং এখান থেকে কয়েক বিলিয়ন ডলার তুরস্ক রাজস্ব পেত। তুরস্ক যখন এই পরিকল্পনা ফাইনাল করেছে এবং 4টা দেশ রেডি হয়ে গিয়েছে, প্রস্তুত হয়ে গিয়েছে, ঠিক সেই সময় মার্চে চুক্তি ফাইনাল, এপ্রিলের মধ্যে আইএস নামক একটা রহস্যজনক সন্ত্রাসী সংগঠনের উত্থান হয় এবং তারা ইরাক সিরিয়ার বিশাল এলাকা দখল করে নেয়। এর মাধ্যমে তুরস্কের এই পরিকল্পনাটিকে সরাসরি বাধাগ্রস্ত করে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং আমেরিকার তৎকালীন ফরেন মিনিস্টার হিলারি ক্লিন্টন। অনেক বছর পরে বোঝা গিয়েছে যে এই দায়েশ ছিল আসলে সিআইএর তৈরি করা একটা প্রকল্প, যারা তুরস্ক, ইরান, ইরাক, সিরিয়ার এই যৌথ প্রকল্পটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই অঞ্চলে একটা মহা ত্রাস তৈরি করে দায়েশকে ছড়িয়ে দিয়েছিল। এখন ইরানের হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়াতে নতুন করে আবার এই প্রকল্পটির ব্যাপারে চিন্তা করা হচ্ছে। আপাতত তুরস্ক এবং সিরিয়াকে নিয়ে এই প্রকল্পটি চিন্তা করা হচ্ছে। অন্য দেশগুলোর তেলের পাইপগুলো সিরিয়া এবং তুরস্কের পাইপলাইনের সাথে কানেক্টেড হবে। যদি সেটা হয় তাহলে ইসরায়েলকে বাইপাস করিয়ে তুরস্ক এবং সিরিয়ার পাইপলাইনের মাধ্যমে আরবের তেল পৌঁছে যাবে ভূমধ্য সাগর এবং ইউরোপে। এতে ইরানের কোন লস আছে কি? লস নেই। ইরান 1 নাম্বার তার নিজের তেল গ্যাস কিন্তু হরমুজ প্রণালী দিয়ে বের করতে পারছে, ইরানের এই লাইন ওপেন আছে। 2 নাম্বার, ইরানের সাথে তুরস্কের পাইপলাইন সেটাও চালু আছে। ইরান বিভিন্ন সময় এই পাইপলাইনে তুরস্কে গ্যাস সরবরাহ করে। আপাতত তুরস্কে গ্যাস সরবরাহ বন্ধ আছে। ইরান চাইলে যে কোনো সময় আবার তুরস্কের মাধ্যমে গ্যাস সরবরাহ চালাতে পারবে। এই চুক্তি যদি সফল হয় তাহলে একমাত্র লুজার হবে নেতানিয়াহু। যেই নেতানিয়াহু আজকে বলেছে যে আমি আরব রাষ্ট্রগুলোর সাথে এর আগে গোপনে আলোচনা করেছিলাম, যাতে করে আরব রাষ্ট্রগুলো আমাদের সাথে একটা গোপন চুক্তি করে, যেই চুক্তির মাধ্যমে আমরা আরবের তেলগুলো ইসরায়েলি বন্দরের মাধ্যমে ইউরোপের কাছে পরিবহন করব। আমরা নেতানিয়াহুর সেই ভিডিওটা আমাদের আগের লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম, আবারও দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই মুহূর্তে সারা বিশ্বে 2টি বড় তেলের লাইন নিয়ে কথা হচ্ছে। একটি ভারত হয়ে, আমিরাত হয়ে, সৌদি আরবের মরুভূমির ভেতর দিয়ে ইসরায়েল হয়ে ভূমধ্যসাগরে তেল পরিবহন করা। এর এগেইনস্টে তুরস্ক আরেকটি পরিকল্পনা নিয়েছিল, ইরাক থেকে তুরস্ক হয়ে ইউরোপে একটি তেলের পরিকল্পনা। এই 2টি পরিকল্পনাই যুদ্ধের কারণে আপাতত স্থগিত আছে। কিন্তু নেতানিয়াহু যে অনেক সুদূর প্রসারী চিন্তা করে ইসরায়েল যে এই পরিকল্পনাটি তৈরি করেছিল, তাদের হয়তো তখনই প্ল্যান ছিল ইরানে আক্রমণ করা। তারা বুঝতো ইরানে আক্রমণ করলে হরমুজ বন্ধ হয়ে যাবে। হরমুজ বন্ধ হয়ে গেলে তখন বিকল্প রাস্তা হবে সৌদি আরবের ভেতর দিয়ে ইসরায়েল হয়ে তেলটা ইউরোপে পাঠানো। ঠিক এই পরিকল্পনার কথা হয়তো তুরস্কের গোয়েন্দা সংস্থাও জানতো, যে কারণে তারা বিকল্প আরো 2টা রুট প্রস্তাব করেছে, একটা ইরাক হয়ে তুরস্ক আর একটা সিরিয়া হয়ে ভূমধ্যসাগর। এই মুহূর্তে এরদোয়ান এবং নেতানিয়াহুর মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে। নেতানিয়াহু চাইছে যুদ্ধটাকে
বড় করতে, দীর্ঘস্থায়ী করতে এবং সকল আরব দেশগুলোকে ইসরায়েলের উপর নির্ভরশীল করতে। আর তুরস্ক চাইছে যুদ্ধটাকে থামাতে, বন্ধ করতে। সে কারণে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দৌড়ঝাঁপ করছেন, কখনো সৌদি আরবে, কখনো পাকিস্তানে, কখনো আহ, কাতারে, কখনো আমিরাতে আরব রাষ্ট্রগুলোকে বোঝানোর চেষ্টা করছে যে তোমরা ইসরায়েলের যুদ্ধের ফাঁদে পা দিও না। আবার তিনি কথা বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, যাতে আরব রাষ্ট্রগুলোকে খুব বেশি উস্কানি দেয়া না হয়, যাতে ইসরায়েলের ঘনিষ্ঠ হওয়ার সুযোগ না দেয়া হয়। কিন্তু যত চেষ্টাই করুক, যুদ্ধ আপাতত বন্ধ হওয়ার মতো কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না। যদি যুদ্ধ লং টার্মে চলে, যদি যুদ্ধ 1 বছর, 2 বছর, 5 বছর চলে, মানুষকে তো গাড়ি চালাতে হবে, মানুষকে তো কলকারখানা চালাতে হবে, তেলের তো প্রয়োজন হবে, বিশ্ববাজারে তেলের সাপ্লাই ঠিক রাখতে হবে। এই জায়গায় এরদোয়ান এবং নেতানিয়াহুর দুটি ভিন্ন পরিকল্পনা, একটি ইসরায়েল দিয়ে আর একটি সিরিয়া দিয়ে। এবং এরদোয়ান চাইছেন এই বিশাল পাইপলাইন তৈরি করতে পর্যাপ্ত অর্থ সিরিয়ার হাতে নেই। সিরিয়ার জন্য এই অর্থের সংস্থান করতে চাইছেন এই আহ, ইহুদিদের কাছ থেকেই। এই টাকাটা ইহুদিদের নিজেদের টাকা না, সারা পৃথিবীর বিভিন্ন ধনী দেশ, ধনী কোম্পানি, তারা ব্ল্যাক রক নামক এই প্রতিষ্ঠানের কাছে টাকা জমা রাখে, অনেকটা ব্যাংকের মতো। তারা আবার বিভিন্ন লাভজনক প্রকল্পে এই টাকাটা বিনিয়োগ করে। এবং ব্ল্যাক রকের সিইও কে ইস্তাম্বুল ডেকে এনে এই প্রকল্পের লাভ এবং ফিজিবিলিটি কথা বলেছেন এরদোয়ান। তিনি দেখিয়েছেন যে এতগুলো আরব রাষ্ট্রের তেল একটা পাইপলাইন বা দুইটা পাইপলাইন দিয়ে যাবে, তোমরা যদি এই ইনভেস্টমেন্টটা করো তাহলে তোমাদেরও লাভ, সিরিয়ারও লাভ, উইন উইন গেম। প্রিয় দর্শক, আজকের লাইভটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আপনাদের অনেকেরই তুরস্কের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে, এই প্রশ্ন থাকাই স্বাভাবিক। তবে আমি যতটুকু 10 বছর তুরস্ক থেকে দেখেছি, তুরস্ক তুরস্ক কখনোই মুসলিম বিশ্বের ক্ষতি হয় এমন কোনো কাজ করতে চায় না বা করে না। তুরস্কের কাছে মানুষের অনেক এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন অনুযায়ী কাজ তুরস্ক সবকিছু করতে পারে না। তুরস্কের লিমিটেশন আছে। তুরস্ক এখনো কোনো সুপার পাওয়ার কান্ট্রি নয়। এখনো তুরস্কের মুদ্রা লিরা খুব শক্তিশালী নয়। তুরস্ককে লড়তে হচ্ছে অনেকগুলো সুপার পাওয়ারের সাথে। সে কারণে তুরস্ক অনেক চিন্তা ভাবনা, কলা কৌশল করে কাজ করে, অনেক সবর, অনেক ধৈর্য নিয়ে কাজ করে। তুরস্কের চতুর্দিকে অসংখ্য শত্রু, একদিকে আর্মেনিয়া, একদিকে আহ গ্রিস, কিছুদিন আগেও তুরস্কের সীমান্তে আমেরিকার সৈন্য ছিল, রাশিয়ার সৈন্য ছিল। তাকে অনেক কিছু হিসাব করে চাল চালতে হয়। তারপরেও শুধু বুদ্ধি খাটিয়ে এরদোয়ান নিজের দেশকে রক্ষা করছেন এবং মুসলমানদের স্বার্থে সাধ্যের সবটুকু দিয়ে কাজ করছেন। এবং সব সময় মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সুন্দর সম্পর্ক রক্ষা করছেন। সৌদি আরবকেও বুঝাচ্ছেন, ইরানকেও বুঝাচ্ছেন, যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছেন। আমরা আশা করব আগামী দিনে তুরস্ক সামরিকভাবে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে, টেকনোলজিতে এবং তাকওয়ায় আরো শক্তিশালী হবে এবং আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আমরা আশা করব ওসমানী খিলাফতের মতো, সুলতান আব্দুল হামিদের মতো এরদোয়ানের পরবর্তীতে আরো ইমানদার, বুদ্ধিমান, তাকওয়াবান, সাহসী কেউ ক্ষমতায় আসুক। বন্ধ হোক মধ্যপ্রাচ্য নিয়ে 100 বছরের শয়তানি পরিকল্পনা, বন্ধ হোক এখানে রক্তপাত, এবং এইখানে যে বিষ বৃক্ষ রয়েছে সেই বিষ বৃক্ষটিকে সমূলে উৎপাটন করা হোক। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের লাইভ। আল্লাহ হাফিজ।